This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মিলিটারিও নিয়ে এসছে, যুদ্ধের সরঞ্জামও নিয়ে এসছে। মিলিটারিদের নিয়েও মিটিং করেছে, যেন মনে হচ্ছে যুদ্ধ জাহাজ নিয়ে আসছে, যুদ্ধ করতে আসছে। পহেলগাঁও সামলাতে পারো না, লজ্জা করে না। দিল্লি সামলাতে পারো না, লজ্জা করে না। কাশ্মীর সামলাতে পারো না, লজ্জা করে না। বাংলায় এসছো, বাংলা নাকি তোমরা দখল করবে। বাংলা দখল করার জন্য তোমরা হয়ে গেছো হ্যাংলা। মিলিটারিদের নিয়েও মিটিং করেছে, যেন মনে হচ্ছে যুদ্ধ জাহাজ নিয়ে আসছে, যুদ্ধ করতে আসছে। সাইলেন্স পিরিয়ড শুরু হয়ে গেছে। আজ থেকে 23শে এপ্রিল মানে প্রথম দফার ভোটের দিনটা পর্যন্ত রাজ্যের 152টা আসনে এই সাইলেন্স পিরিয়ড চলছে। সাইলেন্স মানে কেউ কথা বলো না, কেউ শব্দ করো না। এবার কে নিদ্রা গিয়েছেন বা কে নিদ্রা যাবেন সে তো আপনারা জানেন, ওটা আমরা কিছু জানি না। কিন্তু তবুও তো কিছু কথা আছে যে কথাগুলো না বললেই নয়, তাই বসে গেছি আপনাদের সঙ্গে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অবশ্য বলছেন, জানেন তো, হয়তো এই কথাগুলো তার না বললেই নয়, সেই জন্যই তিনি বলছেন। তো তার কথা শুনিয়ে আপনাদের শুরু করলাম। তিনি কি বললেন? যুদ্ধ হচ্ছে নাকি। দেখুন, এটা স্টেটমেন্ট হতে পারে, বাংলা ভাষার অনেক মাধুর্য আছে তো, মানে একটু বাক্যটাকে একটু ইধার উধার করে টোনটা বদলে দিলে তার বিবিধ মানে হতে পারে। মানে এই যুদ্ধ হচ্ছে নাকি এটাকে আপনি রেগে মেগে বললে এটা একটা স্টেটমেন্টও হতে পারে, আবার এটা একটা প্রশ্নও হতে পারে। এখন পর্যন্ত এটা যাই হোক, তার উত্তরে নির্বাচন কমিশন কিচ্ছু বলেনি। কিন্তু আমার কি মনে হয় জানেন, এই পরের যে ছবিগুলো যেগুলো পর 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 আপনারা দেখলেন, এগুলোই কিন্তু এই তৃণমূল নেত্রীর কথার উত্তর হয়ে যেতে পারে। ভাবুন তো, এত বাহিনী এসছে, এত মানে 2.5 লাখের মতো বাহিনী এখানে নাকি আছে এখন। যত বাহিনী, যত মানে পুলিশ এবং ওই সিভিক ভলেন্টিয়ার মিলিয়েও যতটা হবে না। সিভিক ভলেন্টিয়ারদের তো এখন আপাতত ছুটিতে পাঠিয়ে দেওয়ার মতো বিষয় হয়েছে আর কি ভোটের সময়। তো এই এত বাহিনী আসার পরেও রাজ্যে এখন পর্যন্ত এই ছবিগুলো তো আপনাদের দেখাতে হচ্ছে, মানে তারপরেও বেশ কিছু ভোট হিংসার ঘটনা ঘটছে, এটাই তো বাস্তব। মানে এই সংখ্যক বাহিনী যদি না আসতো, তাহলে উত্তর দিনাজপুরের ইসলামপুরের মতো ঘটনা আরও কয়েক জায়গায় যে ঘটতো না তার কোনো গ্যারান্টি আছে? প্রথম দফায় যে 152টা আসনে ওই ভোটটা হবে, তার মধ্যে রয়েছে ওই উত্তর দিনাজপুরের ইসলামপুর। সেখানকার ঘটনাটা কি জানেন? এক সিপিআইএম কর্মী খুন হয়েছে এবং সিপিআইএমের সন্দেহ তৃণমূল কংগ্রেস এই খুনের পেছনে রয়েছে। এখানেই শেষ নয়, পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি প্রার্থীর হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। তৃণমূল বিজেপির মিছিলে হামলা চালানোয় অভিযুক্ত হয়েছে। একই অভিযোগ তো কলকাতা বন্দরেও। ইকবালপুরে কাল রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষ হয়েছে। এই হামলার অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী রাকেশ সিং। চোট পেয়ে হাসপাতালে কে ভর্তি জানেন? ওখানকার থানার ইনচার্জ, অফিসার ইনচার্জ। ভাবুন, পুলিশ দুপক্ষের সমর্থককেই গ্রেফতার করেছে। আবার বনগায় সেখানে আবার উলট পুরাণ,
তৃণমূলের প্রচারে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। মানে বুঝতে পারছেন তো, হামলা হচ্ছে, হিংসা হচ্ছে, এবং এই মৃত্যুটা যেটা ইসলামপুরে ঘটেছে সেটা যদি রাজনৈতিক মৃত্যু বলে ধরতে তো হবেই। তার কারণ হচ্ছে যে সিপিআইএম কর্মী মৃত্যুর পর তার দল তারা তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে। সুতরাং চাপার উত্তর যখন শুরু হয়ে গেছে তখন আপনাকে ভোটের শিকার বলেই ধরতে হবে, রাজনৈতিক মৃত্যু। এবার মানে এটা না কেউ বলতে পারে যে কি তাহলে খাতা খোলা হয়ে গেল। কোনো ব্যাটসম্যান যখন ব্যাট করতে গিয়ে রানটা করেন প্রথম, তখন বলেন খাতা খোলা হলো, এই হালখাতার মতো আর কি, সদ্য হালখাতা গেছে। সেরকমই আমাদের ভোটের হালখাতাও কি চালু হয়ে গেল? দেখুন, এই খাতার নাম যেন না ওঠে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই ওই পেহেলগাঁও হামলার প্রসঙ্গ টেনে বোঝাতে চান যে বাহিনী থেকেও হামলা আটকাতে পারে না, কিন্তু তার মানে তো এই নয়। তালা চাবি লাগিয়ে যদি বাড়িতে চুরি আটকানো না যায়, চুরি তো হয়, তালা ফালা ভেঙেও চুরি হয়, ডাকাতি হয়। তার মানে কি সবাই তালা লাগানো বন্ধ করে দিয়েছেন যে লাগিয়ে রাখ কি চুরি তো হয়ে যাবে? হামলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, একটা মৃত্যু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। পেহেলগাঁওতে সেখানে চারপাশে নিরাপত্তার ব্যবস্থা কীরকম ছিল না ছিল সে তো পরের কথা, কিন্তু গোটা কাশ্মীর জুড়ে যে কঠোর একটা নিরাপত্তা পরিস্থিতি আছে আমরা সেটা জানি। এবং তারপরেও ওই 26 জন সহনাগরিকের মৃত্যু, সেটা আমাদের পীড়া দিয়ে যায়। কিন্তু তার মানে তো এই নয় যে এক জায়গায় ব্যর্থ হয়েছে বলে সমস্ত জায়গাতে নিরাপত্তা রক্ষী বাহিনী তাহলে আর ব্যবহার করতেই হবে না। তাদের এনে কি লাভ? ওদের বাড়ি পাঠিয়ে দাও, ওপেন টু অল থাকুক, তাতেও আর কিছু খারাপ হবে না। মাঝখান থেকে হয়তো নিরাপত্তা রক্ষী বাহিনী, এই যে কেন্দ্রীয় বাহিনী আনা হয়েছে, তাদের পেছনে যে খরচ হচ্ছে সেই খরচগুলো হবে না। মুখ্যমন্ত্রী কি এই খরচের হিসাব করছেন নাকি? দেখুন, আমরা একটু উল্টো দিক থেকে যদি দেখি না, থেকেও যদি এই অবস্থা হয় তাহলে না থাকলে কি হতে পারে বলুন তো? আমরা কি এর আগে পঞ্চায়েত ভোট টোটের সময় কি হতো সেগুলো একদম ভুলে যেতে পারবো না? রাজনৈতিক দলগুলো আমাদের সেটা বলতে দেবে? মোদ্দা কথা হচ্ছে, রাজ্যের যে পরিস্থিতি আমরা দেখছি, নিরাপত্তা বাহিনী থাকা সত্ত্বেও যে পরিস্থিতি দেখছি, সেটা অন্তত মুখ্যমন্ত্রীর কথা মতো নিরাপত্তা বাহিনী থাকা না থাকার যুক্তির পক্ষে যাচ্ছে না। গত 24 ঘন্টায় ঘটে যাওয়া বিভিন্ন সংঘর্ষের ঘটনাগুলোই প্রমাণ করছে যে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই রাজ্যে সত্যি সত্যি কেন্দ্রীয় বাহিনীকে ছাড়া ভোট করানো সম্ভবই নয়। আমরা আমাদের নির্বাচনী সংস্কৃতিটাই বদলে ফেলেছি। আমরা আলাদা, আমরা অন্যভাবে করি সব কিছু। গোটা ভারত যেভাবে চলে আমরা সেভাবে চলি না, কারণ আমরা বাঙালি, আমরা বাংলায় থাকি, আমরা অনেক বেশি সংস্কৃতি মনস্ক, আমরা অনেক বেশি মানে খেলাধুলোয় বিশ্বাস করি। ওই জন্য আমরা ভোটটাকেও আমরা খেলা হবে বলি এবং চারপাশে খেল দেখাই, যে খেলা দেখে সাধারণ মানুষ চোখে সর্ষে ফুল দেখে। চারপাশে এত ফুলের লড়াই, আর আপনার আমার সাধারণ মানুষ ভোটারদের আমাদের জন্য একটাই ফুল, ওটাই বরাদ্দ আমাদের, সর্ষে ফুল। তাই জন্যই মনে হচ্ছিল যে বরং আরও বেশি বাহিনী এলে এই ভোটটায় হিংসা আরও ভালোভাবে আটকানো সম্ভব হতো কিনা, বা ইসলামপুরের ওই সিপিআইএম কর্মীর প্রাণ বাঁচত কিনা, এই প্রশ্নটা তো আরেকবার বিবেচনা করে দেখার সময় এসছে। আমাদের ইয়াং কমরেড ইন হিজ 20th খুন হয়েছে ওখানকার তৃণমূলের যিনি 1 নম্বর নেতা, তার আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা। তার জন্য আমি শোক প্রকাশ করছি, কন্ডেম করছি। নির্বাচন কমিশন এত বাগাড়ম্বর, এত বাহিনী, মণিপুরের থেকেও বেশি, কাশ্মীরের থেকেও বেশি হাজির করেছে, কিন্তু ওটা বাগাড়ম্বরই বটে। এবং মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। এটা অনেকটা ফিজিক্যাল প্রেজেন্স থেকে গ্রাউন্ড ডমিনেশনের বদলে তাদের হাজিরাকে তারা জানাচ্ছেন। যদি একই খুনোখুনি হয় তাহলে তো সব সাফ। নিরপেক্ষভাবে নির্বাচন করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী ইলেকশন কমিশন। ওই নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন, কারণ পুলিশ প্রশাসন, কেন্দ্রীয় বাহিনী সব নির্বাচন কমিশন দেখছে। রাজ্যের কোনো দায়িত্ব কিচ্ছু নেই, আর আমাদের পার্টি কোনো রকম হিংসাতে যুক্ত নয়। এই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনলে কিরকম মনে হয় না
যে হ্যাঁ এখন তো সমস্ত কিছু নির্বাচন কমিশনের দায়িত্ব, বাহিনী পুলিশ সব তাদের আন্ডারে, সুতরাং আমরা আমাদের মতো যা খুশি তাই করব। সেটাকে সামলানোর দায়িত্ব কি, সেটা কিন্তু আমাদের না। আমাদের করার কাজ আমরা করব। আমরা কি আমাদের হাতে তো যদি সরকার থাকতো, আমাদের ওপর যদি দায়িত্ব থাকতো সামলানোর, তাহলে হয়তো আমরা অন্যরকম কিছু ভাবতে পারতাম। কিন্তু সেটা যখন নয়, তখন আমরা আমাদের মতো করব। দায়িত্ব সেটা নির্বাচন কমিশনের। এটি কীরকম মনে হচ্ছে না? দেখুন, এই রাজ্যে ভোট করাতে বাইরের রাজ্য থেকে বা কেন্দ্রের কাছ থেকে যে বাহিনী চাইতে হয়, এটা মোটামুটি আমরা এতদিনে সবাই জেনে গেছি। বাহিনী ছাড়া এখানে যে ভোট হয় না, এটা এখন একটা স্বতঃসিদ্ধ এ রাজ্যের ক্ষেত্রে। মানে ভোটের প্রশ্নে আমাদের মধ্যে অলরেডি একটা পরনির্ভরশীলতা চলে আসছে বা আছে বর্তমান। ওই বলছিলাম, এবারে এখন পর্যন্ত ওই 2,40,000-এর মতো আধা সেনা, 2,40,000 কেন, আরও আসবে আর কি, সব মিলে 2.5 লাখের মতো আধা সেনা থাকবে, এটা ধরতে হবে। এই বিপুল সংখ্যক আধা সেনাই আপাতত ভোটে নিরাপত্তার গ্যারান্টি, এটা যদি ধরে নিই আমরা, এবং তারা সেই গ্যারান্টিটা দিতে পারবেন দুয়ারে গ্যারান্টি হিসেবে, দুয়ারে নিরাপত্তা হিসেবে, তাহলে ভোটারের মনে কোনো সংশয় থাকার কথা নয়। এই ঘটনাগুলোকে আমাদের ধরতে হবে। গোটা রাজ্যের মধ্যে এটা বিচ্ছিন্ন ঘটনা বা এই শুরু হলো তো, সুতরাং এই বাহিনী তারাও এবার এগুলো সামলানোর জন্য প্রয়োজন মতো নিজেদের স্ট্র্যাটেজিটা বদলাবে। এই সদ্য তারা সমস্ত বাহিনীর প্রধানরা, তারা কমান্ড্যান্ট, অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট, এই মর্যাদার যারা বিভিন্ন বাহিনীগুলোকে নেতৃত্ব দেবেন, তাদের সবাইকে নিয়ে বৈঠক করেছেন এবং ঠিক করে দিয়েছেন কি করতে হবে। সেই ছবি আপনাদের কাল দেখাচ্ছিলাম। তাহলে এইবার এই ঘটনাগুলো ঘটে যাওয়ার পর বাহিনী নিশ্চয়ই সেই তাদের যে এসওপি দেওয়া হয়েছে, যে নির্দেশিকা, সেই নির্দেশিকা অনুযায়ী কাজ করতে শুরু করবে। তাতে যদি এই যারা ইচ্ছে মতো করবেন বলে ঠিক করেন, তাদের একটুখানি ভয় ঠয় হয়, যদি এই চারপাশে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর ওপর একটু লাগাম টানা যায়, তাহলে কিন্তু ভোটাররা অনেক খোলা মনে ভোট দিতে যেতে পারবে। এটাই ধরে নিতে পারে। কিন্তু মুশকিল হচ্ছে, ভোটাররা খোলা মনে ভোট দিতে যাক, ভোটারদের মনে পরনির্ভরশীলতা না থাক, সবাই মুক্ত মনা হয়ে যাক, এটা কি রাজনৈতিক নেতারা চান? এইটা হয়ে গেলে তো মানে পরনির্ভরশীলতা সব ক্ষেত্রে থাকলেই তবে না রাজনীতির লাভ। ভোটাররা যদি একটু স্বাবলম্বী হয়ে যান, স্বাধীন চেতা হয়ে যান, তাহলে রাজনীতি কিন্তু খুব একটা ভালো চোখে দেখে না ব্যাপারটা, বরঞ্চ সিঁদুরে মেঘ দেখে। তাই এটা ধরে নিয়েই কি ভোটারকে একটু সংশয়ে রাখতে চাইলেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব। কি বলেছেন জানেন? বলেছেন ভোটের দিন অর্থাৎ 23শে এপ্রিল তিনি নাকি 50,000 কর্মী নিয়ে রাস্তায় থাকবে। আচ্ছা বলুন তো, এটা কি বাস্তবে সম্ভব? মানে প্রথম কথা, চারপাশে যা বিভিন্ন মিটিং মিছিল হচ্ছে আর কি, সেটা দেখে এটা মোটামুটি বুঝতে পারছি এই গরমে 50,000 লোক রাস্তায় নামা, এটা, এবং সব লোক যদি রাস্তায় নেমে একসঙ্গে তার পেছন চলেন, মানে তিনি যদি হ্যামলিনের বাসিওয়ালার মতো ধরে নিচ্ছি যে বিন বাজাচ্ছেন আর তার পেছনে সবাই চলে আসছে, তাহলে তো বাকি যে বুথ ঠুথগুলো সেখানে লোকজন থাকা নিয়ে সংশয় হবে। কারণ সমর্থক প্রচুর থাকেন, কিন্তু সক্রিয় কর্মী সেটা কি এরকম গাদা থাকেন? তাও ধরে নিচ্ছি সেটাও না হয়ে গেল, কিন্তু বাস্তবে এটা কি সম্ভব? কারণ আজ থেকেই তো নিয়ম মাফিক ওই প্রথম দফার সমস্ত কেন্দ্রে 163 ধারা জারি হয়ে গেছে। যেখানে 163 ধারা জারি, যেখানে সে এইরকম আইন কানুনগুলো এখন বলবৎ, সেখানে তো জমায়েত নিষিদ্ধ। সাধারণত 5 জন বা তার বেশি মানুষ একসঙ্গে এক জায়গায় দাঁড়িয়ে কথা বলতে বা জড়ো হতে পারেন না। লাঠি, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো বিপজ্জনক অস্ত্রশস্ত্র নিয়ে রাস্তায় বের হওয়াটা কঠোরভাবে নিষিদ্ধ। তাহলে শিলিগুড়ির তৃণমূল প্রার্থীর এই যে কথাটা, দেখুন কথাটার মধ্যে একটা আত্মবিশ্বাস আছে, বেশ একটা জোর আছে, এটা আমরা মানছি, কিন্তু নেব কিভাবে? মানে কি মানে করব? সহজভাবে মানে করব, মানে কিছু মনে না করলে আর কি, মানে করাটা খুব সহজ। গৌতম দেব একসঙ্গে, তার মানে আমরা ধরে নিচ্ছি 50,000 কর্মীকে জড়ো করার কথা বলেননি, কারণ নিয়ম তো সবার জন্যই এক না।
সেটা তো আবার অন্যদিকে করে ব্যাপারটা চলে যাবে। তিনি বুঝিয়েছেন তাদের যে সমস্ত কর্মী ভোটের দিন রাস্তায় থাকবেন, বুথে বসবেন, ক্যাম্প অফিস চালাবেন, তাদের সব মিলিয়ে ওই বললাম সক্রিয় কর্মী তাদের সংখ্যাটা হয়তো 50,000, এটা বলতে পারেন আর কি। এবার নির্বাচন কমিশন তাদের দেওয়া তথ্য কি বলছে জানেন? বলছে ভোটের দিন ওই শিলিগুড়ি কমিশনারের এলাকায় 44 কোম্পানি বাহিনী থাকবে, তার মানে 4,400 আধা সেনার জওয়ান, এর সঙ্গে পুলিশ টুলিশ আছে আর কি। কিন্তু দেখুন, পুলিশ, আধা সেনা, এমনকি বিরোধী পক্ষের কর্মী টর্মী মিলিয়েও সংখ্যাটা 50,000 হবে কি? এই যে তুলনামূলক একটা বিশ্লেষণ, এটাই কি ভোটারদের, মানে শিলিগুড়ির ভোটারদের মনের মধ্যে ঢুকিয়ে দিতে চাইলেন গৌতম দেব? মানে তৃণমূল নেতাদের তৈরি করা ধারণা অনুযায়ী যদি ধরে নেন যে কমিশন আর বিজেপি একদিকে, তারা তো বলেন কমিশন ইজ ইকুয়াল টু বিজেপি, তো ধরে নিচ্ছি ঠিক বলেছেন, একদিকে করে দিলাম, তাহলে তাদের সম্মিলিত শক্তিও তৃণমূলের কর্মী সংখ্যার তুলনায় কম পড়েছে, এটাই কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলেন গৌতম দেব? দেখুন, এটা যদি হয়, এটা তো এক ধরনের মনস্তাত্ত্বিক লড়াই বলে ধরতে হবে, তুলনামূলক সংখ্যাতত্ত্বর বিচার আর কি, এবং সেইটার বেসিসে প্রতিপক্ষের ওপর একটু চাপ বাড়িয়ে দেওয়া। মানে ভোটের দুদিন আগে এই চাপটা সবাই তৈরি করছেন নিজের মতো করে, গৌতম দেবও কি সেই পাল্টা চাপই তৈরি করলেন? এবার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায় কোথাও গিয়ে গৌতম দেবের মনে হবে না তো যে তিনি নিজের পায়ে নিজে কুরুল মারলেন? কারণ ধরুন, মানে কথার কথা বলছি, তার কথা শুনে কমিশন যদি চাপ খেয়ে গিয়ে শিলিগুড়িতে আরও বেশি বাহিনী মোতায়েন করে দেয়, তখন কি হবে? এবারের ভোটটা কিন্তু প্রমাণ করছে যে কমিশন প্রতি মুহূর্তে তাদের ওই কৌশলটা বদল করছে। কমিশনের স্ট্র্যাটেজি বদলালে গৌতম দেবকে আবার আঙুল কামড়াতে হবে না তো শেষ পর্যন্ত। দিন আমি প্রায় 50,000 কর্মী নিয়ে রাস্তায় থাকবো, ফৌজ বুথ সামলাবে, আমরা মানুষকে দেখব যাতে শান্তিপূর্ণ ভোট হয়। ফাইনালি ভোট দেবে মানুষ, দেখবেন এখানে কি হয়। ভোট যেরকম মানুষ দেবে এটাও যেরকম ঠিক, কিন্তু স্বর্গ থেকে লোক নিয়ে এসে যদি যখন ভোট করানো হয়, তো সেখানে নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনীও এবার নিরাপত্তা দেবে। খেলা অলরেডি খেলা হয়ে গেছে, জনগণের মেজাজ এবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকার। দেখুন, গৌতম দেবের কথাবার্তা শুনলে আপনাদের কিরকম মনে হবে না যে একটা কি সুন্দর সামঞ্জস্যপূর্ণ একটা নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে একটা শান্তিপূর্ণ ভোট করানোর একটা যে সৎ প্রচেষ্টা, সেটা রাজনৈতিক নেতাদের মধ্যে থাকে। তারা কিন্তু কখনো নিজেদের কথা ভাবেন না, সবার কথা ভাবেন। কিরকম ভাগযোগ করে দিলেন গোটা ব্যাপারটা, যে বুথের ঠিক আছে, বুথের ভেতরে ওই কেন্দ্রীয় বাহিনী থাকুক, আমাদের কর্মীরা সব রাস্তায় থাকবে। মানে রাস্তার ব্যাপারটা তারা বুঝে নেবেন, আর তারপরে যে কজন পৌঁছবেন গিয়ে ভেতরে তাদের ব্যাপারটা কেন্দ্রীয় বাহিনী বুঝে নিক। বেশ একটা বোঝাপড়ার ব্যাপার আছে। কিন্তু এবার ভাবুন, কেন্দ্রীয় বাহিনী তাদের এই গুরুদায়িত্ব দেবে বলে ঠিক করেছে কি না, বা নির্বাচন কমিশন এরকম একটা কোনো বোঝাপড়ায় পৌঁছেছে কি না, সেটা আমরা জানি না। কিন্তু বোঝানোর অনেক রকম মানে দিক আছে নাকি, এইটা আপনাদের বুঝতে হবে। আসলে ভাষা সন্ত্রাস বলে একটা কথা আছে, জানেন তো? গৌতম দেব যথাসাধ্য চেষ্টা করেছেন যে তার ভাষার সঙ্গে সন্ত্রাসকে যাতে বিরোধীরা মিলিয়ে দিতে না পারে, কিন্তু তারপরেও তার কথার মধ্যে যেই ভাষার জাগলারি, একটা কথা সাজানোর একটা যে পারদর্শিতা, সেটাকে লক্ষ্য করলে এই যে ভাগযোগ করে দেওয়া দায়িত্বের মাধ্যমে তিনি মানুষজনকে বুঝিয়ে দিলেন যে আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, মাথায় রাখবেন রাস্তায় কিন্তু আমাদের কর্মীরা থাকবে। এভাবে যদি কেউ ব্যাখ্যা করেন, তার প্রতিপক্ষ শিলিগুড়ির বিদায়ী বিধায়ক বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ তো বললেন যে মানুষ মনস্থির করে ফেলেছে। কিন্তু আমাদের সংশয়টা না কাটছে না, জানেন তো? মানে মানুষের সত্যিই যদি মনে হয় যে রাস্তায় যে ভিড়টা থাকবে, মানে 50,000 ভিড় যেটার কথা গৌতম দেব বললেন, তাহলে তো আগে সেটাকে টপকাতে হবে, তারপর তো বুথে পৌঁছবে, তারপর সেখানে নিরাপত্তা বাহিনী মানে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এবার কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা বলে পৌঁছানোর আগেই ওই তার আগের যে ছাঁকনিটা, সেটাতে ভোটাররা আটকে যাবেন না তো? এটাই কিন্তু আসল প্রশ্ন।
দেখবেন বহু জায়গায় বোমা রাখা আছে বলে হুমকি টুমকি দেওয়া হয়। অধিকাংশ সময় দেখা যায় যে হুমকিটা ভুয়ো, কিন্তু আতঙ্কটা সেটা বাস্তব। একবার যে ভয়টা ধরে সে ভয়টা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এই আতঙ্ক ছড়ানোর ব্যাপারটা অত্যন্ত ছোঁয়াচে এবং সিরিয়াস। এই সিরিয়াস ব্যাপারগুলোকে নেতারা আরও বেশি সিরিয়াস করে তোলে, খুব দায়িত্ব নিয়ে হালকা ছলে সিরিয়াস করে দেন। যখন আপনি বুঝতে পারেন তখন দেখেন যে ব্যাপারটা তো সত্যি হালকাভাবে নেওয়ার মতো নয়। যত সহজ ভেবেছিলাম যাব, ভোট দেবো, চলে আসবো, সেরকম তো নয়। এই সিরিয়াস ব্যাপারগুলোকে আরও সিরিয়াস করে তুলেছেন বীরভূমের এক তৃণমূল নেতা। জানেন, ওই লাভপুরের তৃণমূল নেতা ডালিম শেখ, তার বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে জানেন? তৃণমূলকে ভোট না দিলে তিনি নাকি ভোটারদের পিস পিস করে কেটে ফেলার হুমকি দিয়েছেন। এই অভিযোগই তার বিরুদ্ধে জমা পড়েছে। এবার গৌতম দেবের কথাগুলোর মধ্যে ভাষা সন্ত্রাস আইনগতভাবে খুঁজে পাওয়া তো যাবে না, কিন্তু ডালিম শেখের কথাটা, এটাকে সন্ত্রাসের ভাষা বলা সেটা কি খুব অন্যায় হবে? ভোট 50টা যদি পরে টানানাস করে দেবো ভাইকে, বলে পিস পিস করে দেবো, পিস পিস করে দেবো মেলা তালাতে। চুপচাপ থাক, পিস পিস করে দেবো ভাইকে, বললো বলা করবো ওকে। 4 তারিখের পর বাড়িতে বাস করতে পারবো না, এটা দেখে প্লেট বাড়ি করে দেবো, বলে দেবো ভোটের পর যে তোর কোনো বাপ থেকে আসবে মফি কাটা প্লেট বাড়ি করে দেবো। ওই পায়ের যে প্লেট ফুট আছে এইখানে অপারেশন করে বাড়ি করে দেবো। ভোট জটা যাবে, হিসাব থাকবে, আর সেই বাড়ি করে ধরে আনবো, মেলা তালায় বেঁধে রাখবো। বে ডালিম ছাড়া নাই, বলি স্যার ডালিমের একটা ভোট নেবো সঙ্গাই। আর যে কোটা ভোট দিবি না, যদি 100টা পরে বলি দেবো এই বাড়ি, আর সেই বাড়ির করে ব্যবস্থা করে দেবে, আমরা ধরে নিয়ে আসবো। ও তো বলে দিচ্ছে লাল লিস্ট একবার টানিয়ে দেবো আমি, আমার তো বলতেই হবে। দেখুন, তার কথা রেকর্ড হচ্ছে, এটা সম্ভবত ডালিম শেখ বোঝেননি। বুঝলে বিরোধীদের হাতে এভাবে প্রমাণ তুলে দিতেন কি? লাভপুরার ডালিম নিশ্চয়ই জানেন যে এবার বেশ কড়া মালির ভূমিকা পালন করছে নির্বাচন কমিশন। কোনো রকম বেচাল দেখলেই আটক করা হচ্ছে, সোজা ফাটকে পুড়ছে। মানে ভোটকে যত রকমভাবে, ওই সেই করোনার সময় আমরা প্রথম স্যানিটাইজ করা ব্যাপারটা নিয়ে খুব সতর্ক হয়েছিলাম না, পারদর্শী হয়ে গেছিলাম কত রকমভাবে জিনিসপত্রকে স্যানিটাইজ করা যায়। তো মনে হচ্ছে সেরকমই একটা অদ্ভুত করোনাকালে এসে পৌঁছেছে নির্বাচন কমিশন। তাদের মনে হচ্ছে গোটা চারপাশটা বিভিন্নভাবে ওই চারপাশেই ওই ভাইরাস ঘুরে বেড়াচ্ছে, সেইটাকে স্যানিটাইজ করা দরকার। কমিশনের কর্তারা এখন পর্যন্ত সেরকম করছেন সেটা তো বুঝতেই পারছি আমরা। এক রাতের মধ্যে 135 জনকে গ্রেফতার করার মতো কাজ এরা যে নিরাপত্তা রক্ষা বাহিনীগুলোকে দিয়ে তো করিয়ে নিয়েছে কমিশন, এটাও তো দেখছি। তাহলে এই রকম অবস্থায় ডালিম শেখ গ্রেফতার হতে পারেন, এরকম কাজ করলেন কেন? নাকি এটা হাওয়ার গুণ, মাটির গুণ? আজকে একজন রাজনৈতিক নেতার সাথে কথা হচ্ছিল, তিনি বোঝাচ্ছিলেন এটা দেখুন এগুলো সব হচ্ছে মাটির গুণ, জানেন তো, ওই কোথাকার লোক কীরকম এইটার ওপর কিছু নির্ভর করে না। মাটিটাই আসল, মাটিই খাঁটি, এবং সেটা কখনো কখনো দুর্জয় ঘাঁটি। এটা প্রমাণ করার জন্য নেতারা নাকি নিজেদের মতো করে ভাষার থেকে শুরু করে পরিবেশ সব তৈরি করে ফেলে। কারণ যেরকম মাটি সেরকম চাষ, সেরকম চাষের পদ্ধতি। ডালিম কি সেই পদ্ধতিতেই চলছেন? তার কি মনে পড়ে যাচ্ছে যে বীরভূমে কথা বলতে গেলে বাঘের মতো কথা বলতে হয়? কারণ এখানকার নেতারা যে বাঘ, সে তো আমরা বিভিন্ন সময় সেই সার্টিফিকেট পেতে দেখেছি। 1996 সালে আপনাদের মনে আছে ওই প্রভাত রায়ের লাঠি বলে একটা সিনেমা মুক্তি পেয়েছিল। সেই সিনেমার একটা দৃশ্যে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে সব্যসাচী চক্রবর্তী বলেছিলেন, মানুষের চেয়ে মানুষের ছায়া যখন বড় হয় তখন বুঝতে হবে সূর্য অস্ত যাচ্ছে। ডালিমকে দেখে হঠাৎ ছায়ার কথা কেন মনে হলো? দেখুন, বীরভূমের মতো জায়গায় এই সেখানকার রাজনীতিতে এই ডালিমের মতো নেতারা যার ছায়ায় বেড়ে উঠেছেন, সেই অনুব্রত মণ্ডলকে সত্যিই তো এবার ভোটের ময়দানে অনেকটা নিষ্প্রভ লাগছে। তাই কি কায়াকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা শুরু করেছে ডালিমের মতো ছায়ারা? ইতিমধ্যেই কিন্তু ডালিমের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশও করে দিয়েছে বিজেপি।
লাভপুরের তৃণমূল প্রার্থী ওই অভিজিৎ সিংহ, তিনি অবশ্য বলেছেন যে অভিযোগ করলেই তো হলো না, অভিযোগ প্রমাণ করতে হবে। ওই হুমকির গলাটা যে ডালিম শেখেরই, সেটা ল্যাবরেটরিতে গিয়ে প্রমাণ করতে হবে বলে চ্যালেঞ্জ করেছেন। এটা খুব খুব ভেবেচিন্তেই করেছেন বলে আমার ধারণা, জানেন তো। কারণ নিশ্চিতভাবেই যখন তিনি এই কথাগুলো বলছিলেন, তার নিশ্চয়ই ওই কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট করার কথাটা মনে পড়ে গেছিল। টেস্ট করার জন্য স্যাম্পেল নিতেই যা সময় লেগেছে এবং তারপর সেই স্যাম্পেল টেস্ট করতে যা সময় লেগেছে, তার যদি মানে 10% এক্ষেত্রে লাগে, তার মধ্যে তো ভোট মিটে যাবে। ফলে তিনি নির্ভাবনায় ওই ডালিমের কণ্ঠ পরীক্ষার দাবি তুলেছেন। ডালিম শেখ কুচি কুচি করে কাটবো বলছে বিজেপিকে ভোট দিলে সব গ্রামে। সে অভিযোগ আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি, সেই অভিযোগ আমাদের ওসিকে জানিয়েছি, কোনো লাভ নেই। বলছে নির্বাচনের আগে ওরকম হতেই পারে দু চারটে। হ্যাঁ জানিয়েছি, একবার অভিযোগ হয়েছে সব জায়গায়, একবারে ইসিআই থেকে আরম্ভ সমস্ত জায়গায়, কলকাতা থেকে আরম্ভ করে এসপি ডিএম সকলকে জানিয়েছি। মিথ্যা অভিযোগও হতে পারে। আর যে গ্রামের কথা বলছেন সেখানে 100% সংখ্যালঘু মানুষের বাস, এবং স্বাভাবিকভাবেই আপনি বিজেপিকে জানেন, ওরা 70-30-এর রাজনীতি করে। ওরা 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 30 ভাগ সংখ্যালঘু ভাইদেরকে রোহিঙ্গা বলে, ওদেরকে বাংলাদেশি বলে। বলে কোথা থেকে কী ষড়যন্ত্র করে কাকে ফাঁসানোর চেষ্টা করছে ভাই বলতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে ভিডিও তথ্য, অডিও তথ্যের উপরে ভিত্তি করে কোনো অভিযোগ হয় না। আর অভিযোগ কেউ করলে তার যাচাই হবে, প্রশাসন সেটা যাচাই করবে ল্যাবরেটরিতে। দেখুন, অভিজিৎ সিংহের কথা শুনে একটা কথা শুধু মনে হলো, মানে এটাও কিন্তু ভেবে দেখার মতো বিষয়। সত্যি সত্যি তিনি তো একজন প্রার্থী, একজন দায়িত্বশীল প্রার্থী। ফলে তিনি যখন বলছেন, কোনো কথাই তো ফেলে দেওয়া যায় না। তিনি প্রত্যেকটা কথায় একটা হয়তো রেখে দিয়েছেন। এই হয়তো এগুলো কিন্তু শেখার মতো, ঠান্ডা মাথায় দেখবেন, শিখবেন। এগুলো কিন্তু টেকনিক্যাল গ্যাপ আর কি। এইগুলো রেখে দেওয়া মানে হচ্ছে ওই যেরকম প্রেশার কুকারে দেখবেন একটা সেফটি ভাল্ব থাকে, এটা হচ্ছে সেরকম। এখানে আইনগতভাবে তার কথার মধ্যে কিন্তু কোনো ভুল দেখতে পাবেন না, টেকনিক্যালি কারেক্ট আছেন। এটা হতেও পারে, হয়তো নিশ্চিত করে বলছেন না যে উনি এটা করেননি, প্রমাণ সাপেক্ষ, প্রমাণ করতে বলছেন, যাচাই করতে বলেছেন, প্রত্যেকটা জায়গায় টেকনিক্যালি কারেক্ট আছে। রাজনৈতিক নেতা এরকম একটা শাসক দলের হয়ে তিনি ভোটে লড়ছেন, তার মধ্যে তো এই ম্যাচুরিটি, এই মানে অভিজ্ঞতা, পরিণত মনস্কতা থাকবে, এটা ধরে নিতে পারি। ওটা নিয়ে ভাবছি না। আমি উল্টো একটা কথা শুনে শুধু খট করে কানের মধ্যে লাগলো। দেখুন, এই বক্তব্যগুলো মানে ওনার কথা মতোই বলছি, যদি সত্যি হয় তাহলে ওই গ্রামটায় যদি সত্যি সংখ্যালঘুরাই ওখানে সংখ্যাগুরু হন, মানে উনি তো বললেন 100% আর কি, তাহলে সেখানেও কি বিজেপি ঢুকে পড়েছে নাকি? সংখ্যালঘুদের মধ্যেও একাংশের মধ্যে ওই বিজেপিকে ভোট দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে নাকি? দেখুন, এই একটা গুরুতর একটা ব্যাপার নিয়ে, একটা অন্য অভিযোগ নিয়ে কথা বলতে গিয়ে একদম রাজনৈতিক একটা বাক্স খুলে দিলেন তো অভিজিৎ বাবু। এটা কিন্তু ভাবনার বিষয় এবং এটা খতিয়ে দেখার মতো বিষয়। কারণ এটা যদি হয়, যদি সংখ্যালঘুদের মধ্যেও বিজেপির ভোট তৈরি হয়ে গিয়ে থাকে, এবং ধরে নিচ্ছি যদি বিজেপি না হয়ে যদি অন্য কোথাও যাবারও সম্ভাবনা হয়ে গিয়ে থাকে, তাহলে কিন্তু ধরতে হবে তৃণমূলের ওই সংখ্যালঘু ভোট ব্যাংকে ফাটল ধরছে, ভাঙন ধরছে। সেক্ষেত্রে কিন্তু কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। আর জানেন তো, ভোট মানেই তো যুদ্ধ। এটা তো মোটামুটি নেতারা আমাদের পই পই করে বলে বলে এত বছরে বুঝিয়ে দিয়েছেন। তো সেই যুদ্ধে এই ডালিম শেখরা এরা এক একজন সৈনিক, এটাও আমরা বুঝে গেছি। এবার যারা জানেন, এই সৈনিকরা জানেন কিন্তু যে গরম গরম কথা বলাটাই ভোটের সময় রাজনীতির নিয়ম। এবার ঘটনা হচ্ছে যে সেই নিয়ম মানতে গিয়ে ডালিমকে একটু বেশি ঝুঁকি নিয়েছিলেন। দেখুন, ওই অভিজিৎ সিংহ যতই সেটা যাচাই করার কথা বলুন, বীরভূমের পুলিশ সুপার কিন্তু জানিয়েছেন যে ভোটারদের হুমকি দেওয়ায় ডালিম শেখকে গ্রেফতার করা হয়েছে। তার মানে তারা নিশ্চয়ই নিঃসন্দেহ হয়ে গেছেন, নিঃসংশয় হয়ে গেছেন, নিজেদের মতো করে যাচাই করেছেন। এবার নিশ্চয়ই তাহলে লাভপুরের তৃণমূল প্রার্থী মানবেন। এবার তার কমিশন তার দাবি মতো
ডালিমের ভয়েস স্যাম্পল পরীক্ষা করবে কি না সেটা বলতে পারছি না, কিন্তু এটুকুনি জানি এক্ষেত্রে কিন্তু সত্যি মানে যখন প্রশাসন তাকে গ্রেপ্তার করে নিয়েছে তখন ধরতে হবে এক্ষেত্রে সত্যি কায়াকে ছাপিয়ে গেলেন তার ছায়া, অনুব্রত মণ্ডলকে টপকে গেলেন ডালিম শেখ। রাজনীতির রাঙিনায় বছর ভর এই ছায়া বদলে খেলাটা কিন্তু চলে জানেন তো, আর ভোটের সময় সেই বদল আরও গতি পায়, এটাও তো আমরা দেখে নিয়েছি। ছায়া, মায়া, কায়া, ইদানিং কিন্তু আমাদের রাজনীতিতে এই ছন্দবাণী ক্লাবের প্রভাবটা মারাত্মক পড়েছে। সবাই মোটামুটি ছন্দবাণী ক্লাবের সদস্য হয়ে গেছেন, যতই পার্টি টার্টির মেম্বার হোক, ওই মানে বিভিন্ন পার্টির মেম্বার হতে পারেন, কিন্তু এক জায়গায় সবাই এক, সবাই ছন্দবাণী ক্লাবের মেম্বার, মিলিয়ে মিলিয়ে দিব্যি কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন। তো যাই হোক, কিন্তু এক শিবিরের বিক্ষুব্ধদের ছায়া অন্য শিবিরে পড়তে যদি শুরু করে তখন তো ধরতে হবে যে এই বিষয়গুলো ওই ছায়া, কায়া, মায়া, এই বিষয়গুলো এগুলো খুব ছোঁয়াচে। যেরকম ধরুন আরাবুল ইসলামের ছায়া পড়েছে আইএসএফে, তৃণমূল ছেড়ে নতুন দলে এসেছেন আরাবুল, আইএসএফের টিকিটও পেয়ে গেছেন এবং আজ ক্যানিং পূর্বের দেউলিতে প্রচার করতে গিয়ে যথারীতি তৃণমূলের বাধা পেয়েছেন। আচ্ছা বললাম কি ঠিক বললাম? এবার এই জায়গাটায় মনে হচ্ছে যে কে ছায়া আর কে কায়া সেটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হলেও হতে পারে। মানে আরাবুলের অতীত অবতারটা যারা যারা দেখেছেন মানে তৃণমূলের হয়ে, সেই অনুযায়ী হয়তো মনে হতে পারে যে তার ছায়াটাই আইএসএফের ওপর পড়ার কথা, কিন্তু এইবার মনে হচ্ছে নিশ্চয়ই ব্যাপারটা উল্টো হয়ে গেছে। আইএসএফের ছায়াটাই বরঞ্চ ওই কোথাও গিয়ে আরাবুলের ওপর পড়েছে। ফলে এতদিন তিনি ওই শাসক দলের সদস্য হিসেবে যে ব্যবহার করেছেন, এখন বিরোধীদের প্রার্থী হয়ে সেই ব্যবহারটা হয়তো পাচ্ছেন। আইএসএফের প্রচারে তৃণমূল হামলা করেছে বলে এখন ওই প্রাক্তন তৃণমূল নেতা আরাবুল ইসলামকে অভিযোগ করতে হচ্ছে। অতীতে তার বিরুদ্ধে এরকম অভিযোগ বহু উঠেছিল। কি অদ্ভুত না, ইতিহাস অদ্ভুত চক্রাকারে ঘোরে। মনে হয় যে ওই ঘুরে একই বিন্দুতে ফিরে এলো, কিন্তু আসলে একটা স্পাইরাল গতি আছে, একটু সামনে এগিয়ে যায়। স্ক্রুয়ের যেরকম পেঁয়াজগুলো থাকে না, এক পাক ঘুরে এসে একটু এগিয়ে যায়, সেই রকম। ফলে এক্ষেত্রে তার ভূমিকাটা বদলে গেছে ওই এগোনোর মধ্যে দিয়ে। ঘটনাটা এক আছে। আরাবুল ইসলাম বলেছেন যে তৃণমূল যে বিরোধী প্রার্থীদের বাধা দেয়, অস্ত্র নিয়ে বিরোধীদের ওপর হামলা করে, সেটা তিনি তৃণমূলে থাকতে নাকি বোঝেননি। তৃণমূল ছাড়ার পর বুঝতে পারছেন যে তৃণমূল ভোটটা কিভাবে লড়ে। এরপর আপনারা আর কি বলবেন বলুন তো? আমাদের নেতারা না, তাদের এত নির্মল মনের, এত মানে ছেলে মানুষ, একদম ছেলে মানুষ, জানেন তো। এরা কিচ্ছু চট করে কিছু সহজে বুঝতে পারেন না। কি কাঠখড় পোড়াতে হয় এদের বোঝাতে, ভাবুন তো। আসলে দাঁত থাকতে আমরা যেরকম দাঁতের মর্ম বুঝি না, তেমনি আরাবুল ইসলাম বোঝালেন তৃণমূলে থাকতে তিনি তৃণমূলের আসল মর্ম বোঝেননি। প্রশ্ন শুধু একটাই, তখন তার নিজের ভূমিকার মর্মটা কি বুঝেছিলেন? গাড়ি ভাঙচুর, পাথর বৃষ্টি, লাঠি বাঁশ হাতে তাণ্ডব। দেউলি এলাকায় প্রচারে বেরিয়েছিলেন ক্যানিং পূর্বের আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম। একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। তাজা নেতার দাপটে বেগ পেতে হয়েছিল দোদণ্ড প্রতাপ রেজ্জাক মোল্লাকেও। বামেরা আর ক্ষমতায় নেই, রেজ্জাক সাহেবও বেঁচে নেই, কিন্তু আরাবুল তিনি আছেন, শুধু জার্সিটা বদলে ফেলেছেন। আর দাপট, এতদিনে নাকি প্রমাণ পেয়েছেন তৃণমূল দাপট দেখাতে ওস্তাদ। আমি এতদিন বিশ্বাস করিনি, কিন্তু আজকে প্রমাণ হলো। আমার উপরে মেশিন গুলি দেখিয়ে আমাকে মেরে দেওয়ার চেষ্টা করেছে, আমার গাড়ি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে। আরাবুলের দাবি তৃণমূলের হামলাকারীদের হাতে নানান রকম অস্ত্র ছিল। এদের হাতে ধারালো অস্ত্র ছিল, আর মেশিন ছিল, মেশিন ছোট মেশিন, সবার হাতে মেশিন, বড় ইয়ে ছিল, সেগুলো ওরা একদম তরোয়াল ছিল, এইরকম করে নিয়ে আসছে। এরা ছিল সব এরকম করে তরোয়ালগুলো নিয়ে আসছে, কিন্তু আমরা অল্পের জন্য বেঁচে গেছি।
নিন্দুকেরা বলেন শাসক পক্ষে থাকাকালীন জগ থাকতো তার হাতে, বিপক্ষ দেখলেই তিনি নাকি জগ ছুড়তেন। এখন তিনি নিজেই বিপক্ষে। আরাবুলের অভিযোগ, এখন প্রতিপক্ষের হাতেই নাকি ছোট বড় হরেক কিসিমের অস্ত্র। আরাবুল বনাম তৃণমূল, অনেকে বলছেন জগ বনাম বন্দুক। ক্যানিং পূর্বে যুদ্ধ কিন্তু জোর কদমেই। উনি আরাবুল সমাজ বিরোধী, যে নোংরা খেলা আজকের ওখানে খেলতে চাইছে, এর পরিণামটা ভয়ঙ্কর হবে। গত লোকসভা ভোটের নিরিখে ক্যানিং পূর্বে 1,65,878 ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। তারপরেও তৃণমূলকে হুল বিঁধবেন আরাবুল। অনেকে বলছেন জগ না থাকুক, ছোড়ার অভ্যেসটা ওটা যদি থাকে, যুদ্ধটা নাকি এবারও শেয়ানেই হবে। ভাগ্যিস ভাবুন তো, এই কীভাবে দল করা হয় এই উপলব্ধিটা আরাবুলের তৃণমূলে থাকার সময় হয়নি। তিনি না বুঝেই যা সব অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, যদি একবার উপলব্ধি করতেন যে তৃণমূল দলটা কিভাবে করতে হয়, মানে তার বক্তব্য অনুযায়ী, যেটা তিনি এখন উপলব্ধি করেছেন, তাহলে কি কাণ্ডটা হতো বলুন তো। এই উপলব্ধি জিনিসটা খুব মজার, জানেন তো। মানে এই ভোট এলেই বা রাজনীতির ক্ষেত্রে এই উপলব্ধিটা নিয়ে একটা আলাদা, মানে কি বলবো জানেন তো, এটা ক্র্যাশ কোর্স করানো যায়। এই বিভিন্ন দেখবেন কাগজে বিভিন্ন বিজ্ঞাপন বেরোয়, আমরাও বিভিন্ন বিজ্ঞাপন দেখাই যে অমুক, কেউ সাংবাদিকতা শিখতে হয় এই ইনস্টিটিউটে আসুন, বা কেউ ম্যানেজমেন্ট শিখতে চান এই ইনস্টিটিউটে আসুন, কেউ ইঞ্জিনিয়ারিং পড়তে চান এই ইনস্টিটিউটে আসুন। ঠিক সেই রকম কেউ যদি উপলব্ধি বিষয়টা সম্পর্কে, রাজনীতি করতে হলে উপলব্ধি বিষয়টা বুঝতেই হবে, তো উপলব্ধিতে আপনারা যদি মাস্টার হতে চান তাহলে আমাদের ইনস্টিটিউটে আসুন, এই কোর্সটা করুন। এরকম বিজ্ঞাপন কিন্তু অচিরেই দেখা যেতে পারে, এবং তাতে কিন্তু বিবিধ, মানে এই কোর্সটা কিন্তু বেশ লম্বা কোর্স, কারণ যেরকম বিবিধ কারণে বিবিধ নেতাদের বিবিধ রকম উপলব্ধি হয়, তাতে কিন্তু এইটুকুনি বুঝে গেছি উপলব্ধি বিষয়টা রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ। এটা সময় এবং স্থান, পাত্রটা তো রয়েছে, নইলে আর উপলব্ধিটা কার হবে। এই তিনটে বিষয় যখন একটা সরল রেখে আসেন না এবং ঠিকভাবে, তখনই বুঝবেন কিছু একটা ঘটছে, কিছু একটা অদল বদল ঘটছে। এই আরাবুল ইসলামের যেরকম নতুন উপলব্ধি হয়েছে, মনে হচ্ছে এই সমস্ত রাজনৈতিক দলেরও আজকের পর রাজ্যের নতুন রাজ্যপাল সম্পর্কেও নতুন একটা উপলব্ধি হবে। সেটা কি? নতুন রাজ্যপাল এসছেন এনআর রবি। এবার তিনি তার আগে যারা ছিলেন আর কি, সে জগদীপ ধনখড়ি বলুন বা সিভি আনন্দ বোসি বলুন, এদের মতো হবেন নাকি অন্যরকম হবেন, বা এদের থেকেও এগিয়ে অন্যরকম হবেন, এ সমস্ত লোকজনের মধ্যে, মানে রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ এসব নিয়ে খুব বেশি মাথা ঘামান না আর কি। তাদের শুধু একটাই মনে হয়েছিল, যেভাবে তৃণমূল নেতারা এই রাজ্যপাল বদলটাকে দেখছিলেন, হঠাৎ করে সিভি আনন্দ বোস সম্পর্কে তাদের পুরনো উপলব্ধিটা বদলে নতুন উপলব্ধিতে পরিণত হয়েছিল, তখনই মানুষজনের একটু মনে হচ্ছিল, আচ্ছা এরা যখন বলছেন নতুন রাজ্যপাল আসছে, নিশ্চয়ই তার কোনো বিশেষ দায়িত্ব আছে, এইটুকুনি লোকে ভেবেছেন। কিন্তু তারপরে এই মাঝখানে তার কোনো বক্তব্যও সামনে আসেনি, অন্য রাজ্যপালদের মতো তিনি বিরাট হইচই কিচ্ছু করেননি। ফলে আউট অফ সাইট আউট অফ মাইন্ডের মতো মানুষজন, কিন্তু সাধারণ মানুষজন, আপনারা আমার মতো ভোটাররা, তারা কিন্তু ভুলে যেতে শুরু করেছিলেন যে রাজ্যপাল বদল হয়েছে, নতুন কেউ একজন এসছেন, বা এলেও কে এসছেন আর কি। কিন্তু রাজনৈতিক দলগুলো, তাদের তো এত সহজে বলার উপায় নেই, এবং তাদের প্রতি মুহূর্তে কিন্তু সমস্ত কিছুতে নজর রাখাটাই হচ্ছে কাজ। তা সেই জন্যই বলছি, আজকের পর থেকে এই রাজ্যের নতুন রাজ্যপাল সম্পর্কে নতুন করে তারা মূল্যায়ন করবে নাকি, নতুন উপলব্ধি। কারণ রাজভবন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে ভোটের জন্য এবার রাজভবনে কন্ট্রোল রুম খোলা হচ্ছে। কোথাও কোনো ভোটারের যদি কোনো অভিযোগ থাকে, তাহলে সরাসরি রাজভবনে ফোন করে জানানো যাবে। এবার রাজভবনে ফোন করে জানানো যাবে মানে সেটা তো জাস্ট শোনার জন্য রাজ্যপাল নিশ্চয়ই ফোন করতে বলছেন না, তাহলে নিশ্চয়ই সেখান থেকে অন্য কোথাও বার্তা যাবে। আর এই মুহূর্তে কোথাও গণ্ডগোল হলে সেটা থামানোর দায়িত্ব যেহেতু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর, সুতরাং ধরতেই পারেন যে রাজভবনের নির্দেশে সেখানে তারা সব দৌড়ে যাবেন। তার মানে এটার একটা উল্টো দিকও রয়েছে।
এক তো তার রাজ্যপাল সম্পর্কে উপলব্ধিটা পরিষ্কার হয়ে গেল রাজনৈতিক দলগুলোর, আর একই সঙ্গে রাজ্যপালের উপলব্ধিটাও কি সম্পূর্ণ হয়ে গেছে? মানে এ রাজ্যের ভোটে কি হয় সেটা বুঝতে তার মানে আরাবুল ইসলামের মতো অতদিন লাগলো না RN রবির। রাজ্যে আসার কয়েক মাসের মধ্যেই রাজ্যপাল বুঝে গেছেন যে বাংলার ভোট আর হিংসা দুটো পুরো সমার্থক। তাই তিনি কমিশনের ওই 2.5 লক্ষ বাহিনীর শক্তির বাইরে নিজের শক্তি দিয়ে ভোট হিংসা রুখতে চাইছেন। মানে ওই 2.5 লক্ষ বাহিনীর সঙ্গে হয়তো নিজের শক্তিটাকেও বা নিজের গুনতিটাকেও যোগ করে দিতে চাইছেন। ফলে যারা ভেবেছিলেন জগদীপ ধনকর বা আনন্দ বোসের মতো সক্রিয়তা হয়তো RN রবি দেখাতে চাইবেন না, তারা বুঝতে পারছেন সময় এলে রবি হয়তো ধনকর বা বোসের মতো বা তার থেকে বেশি ক্ষমতা দেখিয়ে দেবেন। এত দ্রুত যখন তিনি নিজের কাজ শুরু করে দিয়েছেন, সুতরাং সেটা কোথায় গিয়ে থামবে সেটা কিন্তু এক্ষুনি বলা মুশকিল। দেখুন, সিভি আনন্দ বোস তিনি যখন এ রাজ্যের রাজ্যপাল ছিলেন তখন ভোট হিংসা আক্রান্তদের জন্য রাজভবনে পিস রুম খোলা হয়েছিল। RN রবি সেই রকম কোনো পদক্ষেপ যদি নাও করেন, ঘটনাটা ঘটে যাওয়ার পরে তারপর তিনি তার যে বিভিন্ন পদক্ষেপ সেটা নেওয়ার থেকে ঘটনাগুলো যাতে না ঘটে বা গোড়াতেই যাতে সেগুলো আটকে দেওয়া যায় তার জন্যই তিনি বেশি সচেষ্ট বলে মনে হচ্ছে। অবাধ আর মুক্ত ভোটের স্বার্থে শান্তির বাণী প্রতিষ্ঠার কাজটা যে তিনি শুরু করে দিয়েছেন সেটা কিন্তু এই রাজভবনের বিবৃতির থেকেই স্পষ্ট। এবার শান্তি সেটা কোন পথে আসবে, কিভাবে আসবে, কে সেটাকে কিভাবে দেখেন এবং কোন পথে দেখেন সেটা যার যার ব্যাপার। এটা নিয়ে আমাদের তো কিছু বলার নেই। আমরা তো ডোনাল্ড ট্রাম্পকেও দেখেছি হচ্ছে শান্তির নোবেল পুরস্কার চাইতে। সুতরাং পথ মত এগুলো কিন্তু ব্যক্তি বিশেষে আলাদা হতে পারে, ফলে শান্তি শুনে খুব একটা নিশ্চিন্ত থাকার খুব একটা অবকাশ নেই। কিন্তু তিনি যে এই ঘটনাগুলো যাতে না ঘটুক, এটা সবাই যাতে এই ব্যাপারটায় সচেতন হয় এটাই বুঝিয়ে দিতে চাইছেন, এটা আমরা বুঝতে পেরেছি। এবং এক্ষেত্রেও রাজনৈতিক নেতারাই প্রমাণ করে দিয়েছেন যে কমিশন বা রাজ্যপাল কেউই ভস্যে ঘি ঢালছেন না, বরং তারা সঠিক আন্দাজ করেছেন যে এখানে ভোটটা ঠিক কীভাবে হয়, এখানকার রাজনৈতিক নেতারা ভোটটা কিভাবে দেখতে বা করতে অভ্যস্ত, এখানকার ভোট মানেই যে দুয়ারে হিংসা সেটা তারা বুঝে গেছেন এবং সেই হিংসা রুখতে সঠিক পদক্ষেপ করছেন। কারণ গত লোকসভা ভোটের আগে যার ওই 70-30-এর একটা হিসেব নিয়ে চরম বিতর্ক হয়েছিল, হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল, সেই হুমায়ুন কবির এবারও 70-30-এর হিসেব কষছেন। মানে ভোট বদলে যায়, দল বদলে যায়, জার্সি বদলে যায়, জোট বদলে যায়, কিন্তু ভোটের হিসেব আর ভোটের উত্তাপ এবং যে চোখের দৃষ্টিভঙ্গিতে ভোটটাকে দেখেন রাজনৈতিক নেতারা, সেই হিসেবটা এতটুকু বদলায় না। আমি একজন মুসলমান হয়ে মুসলমানের সাথে কোনো লড়াই জিহাদ আমি করতে চাই না, অমুসলিমদের সাথেও চাই না, যদি আমার লেজে পা না দেয়। আমার লেজে পা দিলে আমি কিভাবে ছবল মারতে হয় আমি খুব ভালো করি। কাজেই আমি হিন্দু মুসলমান করি তখনই যখন একজন অমুসলিম পার্সেন্টেজে 30 আমরা 70 আমাকে ছবল মারবে, আমি তার ছবল সহ্য করে থাকার হুমায়ুন কবির লোক না। এখানে 30%-এর মতো ভদ্রভাবে থাকতে হবে। আমরাও 70%-কে বলবো কন্ট্রোল করব, যেন ওই শামশেরগঞ্জের জাফরাবাদে হরগোবিন্দ দাসকে যেভাবে খুন হতে হয়েছিল, যেভাবে তার ছেলে চন্দন দাসকে খুন হতে হয়েছিল, এরকম যেন কাঁদিতে না হয়, এরকম যেন বেলডাঙাতে না হয়, এরকম যেন রেজিনগরে না হয়। পুরো ভাষণটা একদম ঠান্ডা মাথায় একটু শুনে একটু ভাবুন তো। দেখুন, আপনাদের শুনে মনে হবে একটা সাধারণ প্রশ্নদের প্রথম মাথায় আসবে, আমি জানি, যে মুর্শিদাবাদের ওই অঞ্চলে গিয়ে হুমায়ুন কবির বলছেন 70-30-এর হিসেব, কারণ ওখানে
হিন্দুরা সংখ্যালঘু 30%, মুসলিমরা সংখ্যাগুরু 70%। সুতরাং হিন্দুদের 30%-এর মতো থাকতে হবে, এটা বুঝিয়ে দিলেন। কারণ এটাই তার মানে ধরে নিতে হবে এটাই নিয়ম। এবং সেটা থাকার সঙ্গে সঙ্গে একটা জিনিস বারণ করে আসলে প্রেক্ষাপটটা পরিষ্কার করে দিলেন কি হলে কি হতে পারে। ওই হরগোবিন্দ দাস তার ছেলে দুজনের মৃত্যুর কথাটা, বেলডাঙ্গার কথাটা যেভাবে তুললেন, বললেন এগুলো যেন না হয়, মানে হয়েছিল এই 30%-30%-এর মতো না থাকার কারণে। এটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা কি। দেখুন, এটা এই পর্যন্ত শুনে আপনাদের সবার মাথার মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, এই ধরনের প্রচার করে আসলে কি ওখানে যারা 70%, কিন্তু গোটা রাজ্যের পরিস্থিতিতে বা গোটা দেশের পরিস্থিতিতে যারা সংখ্যালঘু হয়তো 30%, তাদের বিপদে ফেলে দিচ্ছেন না এই রাজনৈতিক নেতারা। সেখানেও যদি একই হিসেবে সেখানকার রাজনীতিকরা দেখতে শুরু করেন, তাহলে দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। তো এটাই কি চান এরা? দেখুন, কোথায় কি করলে কি বললে যে কি হতে পারে, তার ফল কি হতে পারে, তার প্রতিক্রিয়া কোথায় কি হতে পারে, এবং বিভিন্ন জায়গায় যে অ্যাকশনের থেকে এই ভোটের ক্ষেত্রে অন্তত রিয়াকশনটা বেশি গুরুত্বপূর্ণ। এই রিয়াকশনের জন্যই সব থেকে বেশি নেতারা কর্ম করেন, অ্যাকশন করেন, এটা তো আমরা জানি। এবং হুমায়ুন কবিররা খুব ভালো করে এই হিসেবটা জানেন, ভোটের হিসেব জানেন, কোথায় গিয়ে কি বললে কি সুবিধা হবে, এবং তাদের হিসেবটা তখন শুধুমাত্র তাদের নিজেদের গণ্ডিটার মধ্যে থাকে। সেই গণ্ডিতে তিনি সফল হলেই ব্যাস সব ঠিকঠাক আছে। বাকি জায়গায় সে সংখ্যাগুরু, সংখ্যালঘু, হিন্দু, মুসলমান কি হলো কিচ্ছু এসে যায় না, তাদের পরোয়াই করেন না। ওটা তো আমার কেন্দ্রে নয়, ওটা যার কেন্দ্রে সে বুঝবে, এটাই তো তাদের বক্তব্য হয়ে যায়। সেদিন শুনছিলাম যে একটা বাচ্চা ছেলে মিম ঘুরে বেড়ায় না, সেই মিম একটা জাস্ট এই সিরিয়াস ব্যাপারের মধ্যে এটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, কারণ এই নেতারা যেটা করেন তাতে এরা যে বড় হয়েছেন, এরা যে পরিণত মনস্ক, এটাই মাঝে মধ্যে মানতে বা বুঝতে ইচ্ছে করে না। ওই মিমটাতে দেখছিলাম একটা বাচ্চা, তাকে বলা হচ্ছে যে তুমি কি হতে চাও, বলে একদিনের জন্য দেশের প্রধানমন্ত্রী হতে চাই। বলে প্রধানমন্ত্রী হলে কি করবে, বলে প্রথমেই ধাঁই করে চীনে আর আমেরিকায় দুটো মিসাইল মেরে দেবো। বলে হ্যাঁ, চীন আর আমেরিকায় মিসাইল মেরে দেবে, তার পরের দিন যদি ওরা মিসাইল মারে তখন কি হবে? বলে আমি তো একদিনের জন্য প্রধানমন্ত্রী হব, পরের দিন তো মোদিজি এবার প্রধানমন্ত্রী থাকবেন, তখন উনি ওটা বুঝবেন। এইটাই হচ্ছে আমাদের রাজনৈতিক নেতাদের চিন্তা ভাবনা। আসলে ওখানে বাচ্চা ছেলেটা আসলে আমাদের এই যাবতীয় রাজনৈতিক নেতাকে রিপ্রেজেন্ট করছে, ওরা এটাই বোঝেন। তারপরে কি হবে ভোটারের, হিন্দু মুসলমানের, ও তারা বুঝুক, তখন তো আমি বিধায়ক হয়ে গেছি, আমার স্বার্থসিদ্ধি হয়ে গেছে। দেখুন, দুদিন আগেও বহরমপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী তিনি আফসোস করেছেন যে হুমায়ুন কবির 2024 সালেই 70-30-এর কথা না বললে আইপ্যাক হিন্দু ভোটটাকে বিজেপির দিকে ঠেলতে পারতো না, আর তিনি লোকসভা ভোটে ইউসুফ পাঠানের কাছে হারতেন না। কথা হচ্ছে হুমায়ুন কবির তো এখন তৃণমূল ছেড়ে নতুন দল করেছেন, রাজ্যে 100টার মতো আসনে তৃণমূলকে হারানোর শপথ নিয়েছেন। কতটা পারবেন, কটা আসনে শেষ পর্যন্ত লড়ছেন বলে ঠিক হবে সেটা তো পরের কথা, কারণ পরপর দেখছি তার দলের প্রার্থীরাই বিভিন্ন দলে যোগ দিয়ে দিচ্ছেন। তাহলে 24-এর হিসেবটা তিনি রিপিট করছেন কেন? সহজ ব্যাখ্যা, ওই বললাম 70-30-এর কথা বলে তিনি মুসলিম ভোটটা আপাতত এই বিধানসভা ভোটে তার নিজের দিকে আনতে চাইছেন, আর তৃণমূলে ভোট কাটতে চাইছেন। ওই 100টা আসনের কথা বলাটা, সেটা আসলে তার গুরুত্বটা কতগুলো আসনে ছড়ানো সেটা বোঝানোর জন্য। আপাতত তিনি জানেন যে নিজের জায়গাটা নিশ্চিত করতে পারলেই তিনি নিশ্চিন্ত। তিনি জানেন যে এসআইআরে বিবেচনাধীন তালিকার থেকে যাদের নাম বাদ গেছে তার মধ্যে প্রচুর নামটাম ইধার উধার বাদ গেছে, তো যেটা মুসলিম প্রধান এলাকা, সেখানে মুসলিম ভোটারের সংখ্যা বেশি, সেখানে
তাদের নাম বেশি বাদ যাবে। তাই এরকম মার্জিনাল কিছু আসনে তিনি যদি মুসলিম ভোটটা ভাঙাতে সফল হন, তাহলে তিনি তো নিজে জিতে যেতে পারবেন, একই সঙ্গে তৃণমূলকে জেতার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হবে। এবার হয়তো এরকম পরিশ্রম করার বদলে তৃণমূল তাকে তোয়াজ করবে, বা যার অঙ্কই তিনি সিদ্ধ করবেন সে তোয়াজ করবে, এটাই নিশ্চয়ই ভাবছেন। দেখুন, এতদিন তৃণমূল যে 75 জনের, মানে মুসলিমদের প্রতি 100 জনের মধ্যে প্রায় 75 জনের ভোট পাওয়ার ব্যাপারে নিশ্চিত ছিল, সেটা হবে না, এবার না হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা বুঝেই হুমায়ুনরা নতুন করে 70-30-এর হিসেবটা কষছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই চাপটা বাড়িয়ে দিয়ে নিজেদের সমস্ত দিক থেকেই স্বার্থ সিদ্ধি করতে চাইছেন। কিন্তু এই যাবতীয় যা কথা বললাম সেগুলো রাজনৈতিক কথা, বিভিন্ন রাজনৈতিক হিসেব নিকেশ যেগুলো করে থাকেন রাজনৈতিক নেতারা, সেই সব। এর বাইরেও একটা অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, যে স্ট্র্যাটেজি, যে ভাবনা সাধারণ মানুষ হিসেবে আপনি ভাবতেই পারবেন না। দেখুন, অনেকেই ইয়াং বয়সে বিশেষ করে দল বেঁধে ক্লাবের ছেলে ঠেলে মিলে অচেনা বাড়িতে ঢুকে নেমন্তন্ন খেয়ে এসছে। আবার বহু ক্ষেত্রে অনেক এরকম হয়েছে যে একটা বিয়ে বাড়িতে যাচ্ছেন, ভুল করে অন্য বিয়ে বাড়িতে ঢুকে পড়ে দেখেছেন যে না, এটা তো যে বিয়ে বাড়িতে আসছিলাম সেই বিয়ে বাড়িটা নয়, কিন্তু তখন চলে এসছেন, কি আর করবেন, দিব্যি বসে সেখান থেকেই খেয়ে দিয়ে চলে এসছেন। এরকম ঘটনা অনেকের জীবনে হচ্ছে। কিন্তু এটা যে রাজনীতিতে হতে পারে, বিশ্বাস করুন আপনারা ভাবতেই পারবেন না। এবং এই জন্যেই রাজনৈতিক জিনিসগুলো না এত ইন্টারেস্টিং। এই যে হুমায়ুন কবিরের এত সিরিয়াস গম্ভীর ধর্ম, সাম্প্রদায়িকতা, ভোটের হিসেব, এত কিছু বললাম, যে হিসেবগুলো তিনিও দিলেন, সেই হিসেব পেশের জন্য তিনি কোন সভাকে বেছে নিয়েছিলেন জানেন? মুর্শিদাবাদের কান্দিতে যে সভাটায় হুমায়ুন কবির এই কথাগুলো বললেন, সভাটা ছিল মিমের। হ্যাঁ, মিম আর হুমায়ুনের জোট সঙ্গী নয়, তাদের যে জোট ছিল, হুমায়ুন বিজেপির কাছ থেকে টাকা নিয়েছেন বলে ভিডিও দেখিয়ে তৃণমূল এই দাবিটা করার পরেই মিম সেই সম্পর্ক তো ভেঙে দিয়েছে। তাহলে মিম প্রার্থীর সমর্থনে সভা করতে গেলেন কেন হুমায়ুন? এবং তার থেকেও বড় কথা জানেন, মিম প্রার্থীর সভা, তার সেখানে আসার কথা, তিনি আসেননি, তার বদলে হুমায়ুন গিয়ে সভা করে দিলেন। কেন? কারণ বললেন যে আসলে তার বন্ধু তো, উনি আসতে পারেননি, তাই তিনি গিয়ে করে দিয়েছেন। মানে এরকম মহানুভবতা এটা দেখা যায় বলুন তো? কে কোথাও কোনো জায়গা কেউ ফাঁকা রাখতে পারবেন না, ভাবুন তো। এবার এটা দেখে লোকের মনে তো আর একটা সংশয় তৈরি হতে পারে, তাহলে কি তলায় তলায় যতই ওপরে যাই দেখাক, তলায় তলায় মিম আর হুমায়ুন কবিরের দল সম্পর্ক রেখেই এগোচ্ছে, মানে ভোটারের মনে একটা বিভ্রান্তি। এবার সেই বিভ্রান্তির সুযোগে কার যে লাভ হবে কার ক্ষতি হবে সেটা বলাটা মুশকিল, কিন্তু এই যে ভ্রান্তি বিলাস, তার পেছনেও তার মানে একটা ভোটের হিসেব রয়েছে। কাঁদির এই ডাকাতটাকে কিন্তু হারাতে হবে, আমি যত রকম সাপোর্ট দেওয়ার দেব। এই মিসবাউল ভাই আজকে হঠাৎ করে অসুস্থ, এখানে আসতে পারেনি। আমি যখন 9টা থেকে মিটিং শেষ করে রওনা দিই, তখন ফোনে কথা বলেও হঠাৎ করে ওর পেটে প্রচণ্ড যন্ত্রণা, তোকে আমি বললাম যে আমি মিটিং করে দিয়ে আসছি, তুমি একটা হসপিটালে যাও। হিন্দি সিনেমায় না এটা খুব কমন ডায়ালগ আছে, আরে পাগলা রুলাইগা ক্যা, কাঁদিয়ে দিবি তো, চোখে জল এসে গেল। এ হচ্ছে সেরকম ব্যাপার। কে বলেছে রাজনীতি মানেই শুধু স্বার্থের হানাহানি বলুন তো? হুমায়ুন কবির আসলে মানবতার প্রচার করলেন, বুঝিয়ে দিলেন যে মানবতা এই পৃথিবীর থেকে এখনও মরে যায়নি। 70-30-এর সিলেবাস শেষ করতে তিনি বিনা বেতনে, বিনা নেমন্তন্নে শত্রুর ক্লাসরুমেও গিয়ে ক্লাস নিয়ে আসতে পারেন। আজকাল মানে এই স্কুলেও আমরা দেখেছি যে কেউ একজন টিচার আসেননি, তার জায়গায় যদি ডিউটি পড়ে তাহলে যাকে যেতে হয় তার খুব একটা ভালো ঠালো লাগে না সব সময়। কিন্তু হুমায়ুন দেখালেন তিনি কত অমায়িক, কত উদার।
এইভাবে যদি ফাঁকা জায়গা দেখলেই সেখানে গিয়ে সেই মঞ্চ দেখলেই উঠে পড়ে যদি বক্তৃতা দিয়ে চলে আসেন, এটা কিন্তু খারাপ না। যেরকম কোকিল কাকের বাসায় গিয়ে ডিম পেড়ে আসে, কারণ এটা কিন্তু সেরকম ব্যাপার, ঝামেলা ঝঞ্ঝাট নেই, কিন্তু কাজের কাজটা হয়ে গেল। কিন্তু না এগুলো আবার সেই রাজনৈতিক স্বার্থের কথা চলে আসছে, ওই রকম ভাববেন না, একটু উঁচু মনে ভাবুন, মনটা উদার করুন, আমরাও করছি। সুতরাং এগুলো হুমায়ুন কবিরের মতো মানুষদের, রাজনৈতিক নেতাদের উদারতা, বদান্যতা, মানবতার একদম যুগপুরুষেরা। এই উদারতাই তো দেখিয়েছেন টাকির বিজেপি প্রার্থীও। সেও আর একটা ইন্টারেস্টিং ঘটনা, সেখানে তৃণমূল প্রার্থীর জন্য যজ্ঞের আয়োজন হয়েছিল, নিশ্চয়ই তার জয় কামনা করেই যজ্ঞটজ্ঞ হচ্ছিল। এবার তৃণমূল প্রার্থী সেখানে পৌঁছতে দেরি করেছিলেন, তা বিজেপি প্রার্থী দেখলেন যে সত্যিই তো একটা যজ্ঞ হচ্ছে, সেখানে প্রার্থীর থাকার কথা, যারই হোক, কিন্তু অমৃতকাল পেরিয়ে যাচ্ছে, তো এইভাবে তো পুরো আয়োজনটাকে জলে দিতে দেওয়া যায় না। তাই তিনি নিজেই বসে পড়লেন সেই যজ্ঞের ওখানে, ও ঘৃতাহুতি করলেন ওখানে। পরে যখন তৃণমূল প্রার্থী এসে পৌঁছলেন, দেখলেন যজ্ঞকর্তার আসনটা সেটা বেহাত হয়ে গেছে, মানে লড়ছেন বিধানসভা আসনের জন্য, সেটা মানে ওই আসনের লড়াই প্রাথমিকভাবে তো তার হাত থেকে বেহাত করে নিলেন বিজেপি প্রার্থী। তিনি গিয়ে বসে পড়ে সযত্নে ব্যবহার করে যজ্ঞ সম্পন্ন করছেন। তিনি আর কি করবেন, ওই রিজার্ভে থাকলে ওই আরএসি যেরকম থাকে না ট্রেনের, সেরকম একটা জাস্ট চান্স নেওয়ার জন্য তিনি পাশে বসেই যজ্ঞে অংশ নিলেন। যদি ছিটে ফোটা একটুখানি পুণ্যের ভাগ পাওয়া যায়, ভাবুন তো, যিনি আশীর্বাদ করবেন তার কি ঝামেলা। দুই প্রতিদ্বন্দ্বী দুজনেই নিজের জয়ের জন্য, একে অপরের বিরুদ্ধে জয়ের জন্য যজ্ঞে অংশ নিচ্ছেন। যিনি প্রাথমিকভাবে যজ্ঞের আয়োজন করেছিলেন তার কাছ থেকে সেটা বেহাত হয়ে গেছে, তার আসনে বসে গেছেন তার প্রতিপক্ষ। ভাবুন, যিনি আশীর্বাদ করবেন তিনি কাকে আশীর্বাদ করবেন। যজ্ঞ তো হলো, নিশ্চয়ই একটা পুণ্য ফল কারুর লাভ হবে, কিন্তু সেই পুণ্য ফলটা কোন রেশিওতে কার দিকে যাবে? এই হুমায়ুনের মতো 70-30 হয়ে যাবে না তো? কি সোজা কথায় এক্ষেত্রে এই যাবতীয় পুণ্য লাভের ব্যাপারটা উদরপিণ্ডি বুধর ঘাড়ে হয়ে যাবে না তো? চলছে মন্ত্রোচ্চারণ। তৃণমূল প্রার্থীর নামে আহুতি দেওয়া হবে, কিন্তু তৃণমূল প্রার্থীর আসনে যে বিজেপি প্রার্থী বসে। ভোটবঙ্গে এমন রঙ্গ উত্তর 24 পরগনার বসিরহাটে, যা দেখে অনেকেই বলছেন এ তো তৃণমূল প্রার্থীর যোগ্য দখল বিজেপি প্রার্থীর। ভোট এলেই নেতাদের পা পড়ে টাকির শতাব্দী প্রাচীন মধুসূদন মন্দিরে। বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সত্যজিৎ মিত্রের জয়ের আশায় যজ্ঞের আয়োজন হয়েছিল সেখানে। হঠাৎ হাজির হন বিজেপি প্রার্থী সূর্য বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী এসে দেখেন তাঁর আসন হাতছাড়া। পুরোহিতের মন্ত্রে গলা মেলাচ্ছেন কিনা বিজেপি প্রার্থী। অগত্যা বিজেপি প্রার্থীর কাছে বসেই যজ্ঞ সারেন তৃণমূল প্রার্থী। তৃণমূলের যিনি প্রার্থী হয়েছেন উনি ওখানে হাজির হয়েছেন, একটু পাশে গিয়ে বসলেন, আলাদা করে কোনো কথাবার্তা কিছু হয়নি। রাজনীতির সৌজন্যতা রাখা উচিত। যজ্ঞের অনুষ্ঠানে সে যখন আহুতি দিতে চাইছে তা সেটা তো দিতেই পারে, এটা কখনোই অন্যভাবে নেওয়ার ব্যাপার না। যজ্ঞের অনুষ্ঠানের আয়োজক ছিলেন এক তৃণমূল নেতা। চোখের সামনে যজ্ঞ হাইজ্যাক হতে দেখে তার ভেবা চাকা খাওয়ার পরিস্থিতি। টাকি সবসময় একটা সম্প্রীতির বার্তা বহন করে, এখানে ওনারা এসেছেন, পুজো দিয়েছেন, এটাই ব্যাপার। টাকি সবসময় মিলেমিশে থাকে একসাথে। বসিরহাট দক্ষিণে এবার লড়াই চতুর্মুখী। সীমান্ত ঘেঁষা এই আসনে ভোট যোগ্য 29 এপ্রিল। সেই মহাযজ্ঞের ফল কি হবে তা অবশ্য অজানা। তার আগে বসিরহাটের বিজেপি প্রার্থী নেপোর মতো দই মেরে দিলেন। দেখুন, এরপর নির্বাচন কমিশন না ওই তলায় সতর্কতামূলক বিজ্ঞপ্তির মতো লিখে দেন, কেউ কোনো আসন ফাঁকা রাখবেন না, তাহলে কিন্তু আসন বেহাত হয়ে যাবে। তো যাই হোক, এই রকম জিনিসগুলো এরকম একটুখানি রিলিফ না থাকলে না চলে। বলুন, সারাক্ষণ টেনশান, চাপ, কি হয় উৎপাত, তার মধ্যে এইগুলো তো দরকার। এগুলো সব সৌজন্যের একটা নিদর্শন হিসেবে যদি দেখেন, তাহলে কিন্তু নিজে বেশ খুশি মনে থাকতে পারবে।
কবি সুনীল গঙ্গোপাধ্যায় সেই লিখে গেছিলেন না যে রক্তপাত ছাড়া পৃথিবী উর্বর হবে না। সুনীল গঙ্গোপাধ্যায় চলে গেছেন, কিন্তু তার কবিতার লাইনটা এই রাজনীতিকরা বাঁচিয়ে রেখেছেন। তার মাঝখানে এটা একটা অন্যরকম অভিজ্ঞতা। দেখুন, এই 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 যে হয়তো কেউ কেউ সৌজন্য দেখিয়ে রক্তপাত ছাড়া ভোট হবে না এই পরম্পরাটা বদল করার চেষ্টা করছেন এই যজ্ঞটজ্ঞ করে। এটা যদি মন বদল হয় খুব ভালো। কমিশনও তো সেইটাই চেষ্টা করছে যে সবার যদি একটু মন টনগুলো বদলায়, যদি এই রক্তপাতের পরম্পরাটা বদল করা যায়। তার মধ্যে কাল পহেলগাঁওয়ের বর্ষপূর্তি, এই সময় কাশ্মীরে যা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার থেকে অনেক বেশি নিরাপত্তা কিন্তু এখন পশ্চিমবঙ্গে। আচ্ছা, একটা কথা বলুন তো, জ্ঞানেশ কুমার কি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের থেকে অনুপ্রেরণা নিয়েছেন? কারণ নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কিন্তু ভারতীয় রেলের যাবতীয় কৌশলগুলো প্রয়োগ করছে। একটা কৌশল তো দেখতেই পাচ্ছি, এই ডিকাপলিং ব্যাপারটা কি জানেন তো? ওই ট্রেনের যখন ইঞ্জিনের সঙ্গে বগিগুলোর বা দুটো বগির মধ্যে যে যোগাযোগটা, সেই জায়গাটা খুলে দেওয়াটাই হচ্ছে ডিকাপলিং। তা ভোটের ক্ষেত্রে যারা অশান্তি করেন, সোজা কথায় রাজনৈতিক দল এবং অশান্তি বা ভোট এবং অশান্তি, এই দুইয়ের মাঝখানের যে ডিকাপলিংটা সেটাই কি খুলে দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন। দেখুন, পরপর যা সিদ্ধান্তগুলো নিয়েছে সেগুলো কিন্তু সেই রকমই। এই যে আপাদ মস্তক নির্বাচন কমিশন পুরো প্রশাসনটাকে বদলে দিয়েছে, এটা কাছের লোকেদের দূরে সরিয়ে দেওয়া, অর্থাৎ যে সংযোগটা কাছের লোকেদের, যাদের মাধ্যমে এখানকার নির্বাচনটা সঠিকভাবে হয় না বলে বিভিন্ন সময় অভিযোগ উঠেছিল। আসলে দল বদলেছে, ক্ষমতায় থাকা শাসক দল বদলে গেছে, কিন্তু আমলাতন্ত্রের যে তাদের যে বিভিন্ন কর্মপদ্ধতি সেটা খুব একটা বদলায়নি, বা সেটা শাসকের ধামাধারা হয়েই থেকেছে বলে এটাই তো অভিযোগ ওঠে, সে আমলা হোক পুলিশ হোক। তো সেই জায়গাটাই ওই কাছের যারা রয়েছেন তাদের সরিয়ে দিয়ে, দূরে সরিয়ে দিয়ে, বা যারা রয়েছেন তারা কাছের না দূরের সে তো পরের কথা, তাদেরই সরিয়ে দিয়ে ওই সাপ্লাই লাইনটা, যোগাযোগটাই কি বিচ্ছিন্ন করতে চেয়েছে নির্বাচন কমিশন। সেই জন্যই এত লোক তাদের বদল। আবার একই সঙ্গে এই যে এত লোককে গ্রেফতার করা হচ্ছে, এই গ্রেফতার নিয়েও তো বিভিন্ন রকম জটিলতা দেখা দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে তার দলের প্রথমে তো 800 জনকে গ্রেফতার করা হবে, এটা নিয়ে তৃণমূলের তরফে হাইকোর্টে গিয়ে তাদের জন্য রক্ষা কবচ অবধি চাওয়া হয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 1000 জনকে এরকম গ্রেফতার হতে পারে। এবার আপনাদের মনে হতেই পারে যে আগে ভাগে এই কথাগুলো বলার মধ্যে দিয়ে আসলে কোথাও এদের জন্য রক্ষা কবচটা চেয়ে নেওয়া, যাতে কোনো কিছু ব্যবস্থা না নিতে পারে নির্বাচন, ডিকাপলিং যাতে না করতে পারে, সেই কাপলিংটা যাতে অটুট থাকে নিজের দলের সাথে, ইঞ্জিনের সাথে, বগির আর কি। হ্যাঁ, এই সব লোকজন যদি বগি বলে ধরি, সেটাই কি তারা চাইছেন? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবার নির্বাচন কমিশন আর কি করছে দেখুন, মদ বন্ধ করে দিচ্ছে, টাকা পয়সা বিভিন্ন জায়গায় ধরা হচ্ছে, এবং সেই সঙ্গে বাইকে করে ঘুরে বেড়ানোটাও বন্ধ হয়ে গেল। এবার বাইক বাহিনী ভোটের সময় তাণ্ডব করে বেড়ায়, এরকম অভিযোগ তো আমরা শুনেছি। ফলে সন্ত্রাস এবং বাইকের যে যোগাযোগটা, সেটাও ডিকাপলিং করে দেওয়া হচ্ছে। চারপাশে কিন্তু ডিকাপলিংয়ের ছড়াছড়ি। ওই জন্যই বললাম, রেলওয়ের থেকে এরকম একটা নতুন অনুপ্রেরণা নিয়েছেন নাকি নির্বাচন কমিশন। আসলে সাপের হাঁচি বেঁধেছেন তো, এটা আমরা বুঝতে পারছি। তাদের যে বিভিন্ন পদক্ষেপগুলো, সেগুলো হয়তো এই চেনা হাঁচিটারই একটা ওষুধ। আর একইভাবে সেটা রাজনৈতিক দলের ক্ষেত্রেও খাটে। তবে এটা কিন্তু ঘটনা, আশঙ্কা তৃণমূল একটা করতে শুরু করেছে, এবং সেটা তাদের নিজেদেরই চাপে ফেলে দিচ্ছে কিনা বা চাপের বহিঃপ্রকাশ কিনা সেটা বলতে পারবো না। কোনো পার্টির মিটিং নেই, এত বড় সাহস ওই গদ্দার একজনকে ভবানীপুরে রিটার্নিং অফিসার করে নিয়ে এসছে। সে বলছে না, পারমিশন দেব না, আমি দেখব নির্বাচনের পরে তোমাকে বিজেপি গভর্নর করে না রাষ্ট্রপতি করে, এটাও আমি দেখে নেব। তুমি থাকো তো বারুইপুরে, তোমাকে আমরাই ভিডিও বানিয়েছিলাম, তুমি আমাকে পারমিশন না দিয়ে আটকাবে?
আমি মিটিং করব না, কিন্তু আমি চা খেতে তো যেতে পারি। কি মা বোনেরা, যে কোনো এরিয়ায় গিয়ে অ্যাজ এ ক্যান্ডিডেট আমি তো চা খেতে যেতেই পারি। ইলেকশনের দিন 3টে ওয়ার্ড বেছে নিয়েছে। 74 নম্বর ওয়ার্ড আমার কনস্টিটিউন্সিতে, 77 নম্বর ওয়ার্ড আর 63 নম্বর ওয়ার্ড। ফোর্স লাগিয়ে সেন্ট্রাল ফোর্সকে দিয়ে ছাপ্পা করবে, এমন ধাপ্পা দেব না বুঝবে ঠেলা। তুমি আমাকে চেনো না, যেখানে তুমি গন্ডগোল করবে আমি গিয়ে হাজির হব। তুমি আটকাও আমাকে তুমি ব্যান করবে। আমাকে ব্যান করলে সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আমাকে দেখাবে। আমি ঘরে বসে সত্যাগ্রহ করব, আমার বাড়ির বারান্দায় বসে, সারা দেশে তোলপাড় হবে। শুধু অভিযোগগুলো দেখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেখানে কোর্টে গিয়ে তারা 800 জনের গ্রেফতারির আশঙ্কা করেছিলেন, সেখানে আরও 200 বাড়িয়ে দিয়েছেন, মানে ভয়টা বাড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, শাসক দলের নেত্রী, তিনি বলছেন তার কেন্দ্রে তাকে আটকে দেওয়া হবে। তার কেন্দ্রের 3টে ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনী তারা ছাপ্পা মারবে। এবং সবথেকে বড় কথা, মুখ্যমন্ত্রী, শাসক দলের নেত্রী, তিনি বলছেন তিনি সত্যাগ্রহ করবেন। এই সবই তো অভূতপূর্ব ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো যদি ঘটতে থাকে এবং এইগুলোকে যদি আপনারা পরপর সাজান, তাহলে আপনাদের মনেও তো একটাই প্রশ্ন জাগবে, যে প্রশ্নটা আমাদেরও জাগছে, ভবানীপুর নিয়েও কি তাহলে নিশ্চিন্ত থাকতে পারছেন না মুখ্যমন্ত্রী? মমতা বন্দ্যোপাধ্যায়ও কি কোনো আশঙ্কা করছেন বা সিঁদুরে মেঘ দেখছেন ভবানীপুরে? প্রতিপক্ষকে চাপে ফেলার যে চেষ্টা, সেটা আবার তাদের ওপরেই মনস্তাত্ত্বিক চাপ হয়ে চেপে বসছে না তো? এইগুলো কিন্তু নতুন করে ভাবনা চিন্তার জন্ম দিচ্ছে।